সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো দু চাকার দুনিয়া বিমল মুখার্জি। আজ থেকে ঠিক 52 বছর আগে মা, বাবা, ভাই, বোন, আত্মীয়, বন্ধু ও ঘরবাড়ি ছেড়ে আরামহীন অনিশ্চিতের পথে বেরিয়ে পড়েছিলাম অজানাকে জানার ও অচেনাকে চেনার জন্য। বক্তা বলছেন যে আজ থেকে প্রায় 52 বছর আগে পরিবার পরিজনদের ছেড়ে, আত্মীয় স্বজনদের ছেড়ে, ঘরবাড়ি সমস্ত কিছু ছেড়ে, যেগুলোতে আরাম পাওয়া যায় সেগুলো ছেড়ে তারা অনিশ্চিতের পথে বেরিয়ে পড়েছিলেন। কিসের জন্য? না, অজানাকে জানার জন্য আর অচেনাকে চেনার জন্য। সারা পৃথিবী ঘোরবার স্বপ্ন যা ছেলেবেলায় ভূগোল পড়বার সঙ্গে সঙ্গে নেশার মতো আমাকে আঁকড়ে ধরেছিল, 1926 সালে 12ই ডিসেম্বর তার বাস্তব রূপ নেওয়ার পথের প্রথম পদক্ষেপ শুরু হলো। তাহলে বক্তা বলছেন যে ছেলেবেলায় তিনি স্বপ্ন দেখেছিলেন যে সারা পৃথিবী ঘুরবেন, এবং সেই স্বপ্নটা ভূগোল পড়ার সঙ্গে সঙ্গে নেশার মতো হয়ে গেছিল এবং তিনি নেশার মতো সেটাকে আঁকড়ে ধরেছিলেন। সেই নেশার বশেই 1926 সালে 12ই ডিসেম্বর বেরিয়ে পড়েছিলেন ঘর ছেড়ে। আমার বয়স তখন 23, সঙ্গে 3 বন্ধু, অশোক মুখার্জি, আনন্দ মুখার্জি ও মনীন্দ্র ঘোষ। তাহলে বক্তা বলছেন যে আমার বয়স তখন মাত্র 23 বছর। সঙ্গে কজন ছিলেন? তার 3 বন্ধু, একজনের নাম অশোক মুখার্জি, অন্যজনের নাম আনন্দ মুখার্জি ও মনীন্দ্র ঘোষ। অশোক মুখার্জি আমাদের দলের নেতা। তাহলে সেই দলের নেতাকে ছিলেন? না, অশোক মুখার্জি। সাইকেল 4খানা আমাদের বাহন। তাহলে তারা কি নিয়ে বেরিয়েছিলেন? না, সাইকেল নিয়ে বেরিয়েছিলেন। ভাবো, সেই সময়ে সাইকেলকে সম্বল করে 4 জন যুবক অজানাকে জানতে, অচেনাকে চিনতে বেরিয়ে পড়েছিলেন। যাত্রা শুরু হলো কলকাতার টাউন হল থেকে। বক্তা বলছেন যে তারা যাত্রা শুরু করেছিলেন কোথায়? না, কলকাতার টাউন হল থেকে। মহা আড়ম্বরে বিরাট এক জনসভার ব্যবস্থা হয়েছিল। তাহলে মহা আড়ম্বর করে তারা সেই যাত্রাটা করেছিলেন, কারণ তখনকার দিনে সাইকেলে চেপে বিশ্বভ্রমণ ভাবা যায় না। প্রথম ভারতীয় দল ভূপর্যটক হয়ে পথে বেরোবে, এই খবরটা বাঙালির মনে সেদিন এক বিপুল উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি করেছিল। তাহলে প্রথম ভারতীয় দল যারা সাইকেলে চেপে বিশ্ব ঘুরতে বেরোচ্ছেন, অচেনাকে জানতে বেরোচ্ছেন, অচেনাকে চিনতে বেরোচ্ছেন, সেইটা শুনে বাঙালির দল সব ভিড় করে এসেছিল। টাউন হলের বাইরে এসে দেখি সামনে বিরাট জনসমুদ্র। বক্তা বলছেন টাউন হলের বাইরে এসে দেখলেন যে সেই বিশাল বিরাট জনসমুদ্র, মানে অনেক মানুষ তাদেরকে দেখতে এসেছিলেন। রাত 9টার সময় পৌঁছালাম চন্দননগরে। তাহলে তাদের যাত্রা শুরু হয়ে গেল। প্রথম কি না, চন্দননগর। প্রথম তারা চন্দননগরে গিয়ে পৌঁছলেন। পরদিন বর্ধমান যাবার কথা ঠিক হলো। 12টার সময় আবার শুরু হলো জিটি রোড ধরে বর্ধমানের দিকে এগোনা। তাহলে প্রথমে তারা চন্দননগর, তারপর বর্ধমানের দিকে যাত্রা করেছিলেন। কোন রোড ধরে? না, জিটি রোড ধরে। 1926 সালে জিটি রোড অনেক চওড়া ছিল, মোরাম দিয়ে বাঁধানো রাস্তা, দুধারে বড় বড় গাছের ছায়া সারাদিন থাকতো। গাছের নিচ দিয়ে গরুর গাড়ির সার দুদিকে চলতো। কচ্ছিত কখনো একটা মোটর গাড়ি দেখেছি। ট্রাকে মাল বহনের রীতি তখনও হয়নি। তাহলে 1926 সালে জিটি রোড অনেক চওড়া ছিল, আর মোরাম দিয়ে দুধারটা বাঁধানো ছিল, আর রাস্তা ছিল বড় বড় গাছ, সেই গাছের ছায়ায় তারা সারাদিন যেতেন। আর গাছের নিচে দিয়ে কি যেত? না, গরুর গাড়ি। মোটর গাড়ি কখনো সখনো দেখা মিলত, কিন্তু ট্রাকে করে মাল নিয়ে যাওয়ার রীতি তখনও হয়নি। 1926 সালে ট্রাকে করে মাল বহনের রীতি হয়নি। সর্বত্র আদর আপ্যায়নের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। মুঘল সাম্রাজ্য কায়েমি হওয়ার আগে পাঠানবীর শের শাহ কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত 1500 মাইল লম্বা এক চওড়া রাস্তা গ্যান্ট্যাং রোড তৈরি করেছিলেন। অফুরন্ত ফলের গাছ তার দুধারে লাগানো,
প্রত্যেক 10 মাইল অন্তরে একটা পাকা কুয়ো বা ইঁদারা সংলগ্ন পান্থশালা। 50 বছর আগে পশ্চিমবঙ্গের জিটি রোডের পাশে যে কুয়ো ছিল, আমরা তার সুগভীর ঠান্ডা জল খেয়ে আনন্দ লাভ করেছি। তাহলে বক্তা বলছেন যে সর্বত্র আদর আপ্যায়নের ছিল, সেই আদর আপ্যায়নের ভিতর দিয়েই তারা এগিয়ে চলেছিলেন। আর সেই পাঠানবীর শেরশাহ মুঘল সাম্রাজ্যের স্থাপনের আগে, যিনি পেশোয়ার থেকে 1500 মাইল এক লম্বা চওড়া রাস্তা তৈরি করে দিয়েছিলেন, তার নাম ছিল গ্যাংটক রোড। সেই রোড ধরে তারা যাচ্ছিলেন এবং দুপাশে ছিল অফুরন্ত ফলের গাছ। আর তাছাড়া কয়েক মাইল অন্তর অন্তর, 10 মাইল অন্তর অন্তর বলছেন লেখক বলছেন 10 মাইল অন্তর অন্তর একটা করে পাকা কুয়ো বা ইঁদারা ছিল, ইঁদারা সংলগ্ন প্রান্তশালাও ছিল। সেই কুয়ো থেকে তারা সুগভীর ঠান্ডা জলও খেয়েছিলেন। আমরা জিটি রোড ছেড়ে রাঁচির পথ ধরলাম। জিটি রোড দিয়ে যেতে যেতে বক্তারা কী করলেন? রাঁচির পথ ধরলেন। অশোক ও আনন্দ সম্পর্কে জারতুতো খুঁড়তুতো ভাই, ওদের আত্মীয় স্বজনের কাছে বিদায় নেওয়ার উদ্দেশ্য ছিল। অশোক ও আনন্দ জারতুতো খুঁড়তুতো ভাই, ওদের আত্মীয় স্বজনের কাছে বিদায় নেওয়ারও উদ্দেশ্য ছিল। রাঁচি ছেড়ে আমরা আবার জিটি রোডের দিকে এগোলাম, পালামাউ জঙ্গলের ভিতর দিয়ে। এদিকে কম লোক চলে, গাড়ি তো নাই। খয়ের গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এমন কোনো ছোট বড় জন্তু জানোয়ার ছিল না যাদের এই অঞ্চলে দেখা যেত না। বাঘ, হরিণ, নীলগাই আশেপাশেই ঘুরত। সব মিলে জঙ্গলটা অপূর্ব সুন্দর দেখাতো। রাত্রে ক্লান্ত হয়ে একটা ইন্সপেকশন বাংলোতে উঠলাম। সন্ধ্যা হওয়ার আগেই চৌকিদার তার বাড়ি চলে গিয়েছিল। দোর খুলে ভিতরে ঢুকতে খুব বেগ পেতে হয়নি। আমাদের সঙ্গে অ্যাসিটিলিন আলো ছিল, তার সাহায্যে একটা ঘর সাফ করে নিয়ে আমাদের সঙ্গে যা খাবার ছিল তা শেষ করে শুয়ে পড়লাম। তাহলে তারা রাঁচি ছেড়ে জিটি রোড দিয়ে যাচ্ছিলেন। জিটি রোড যেখান দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে তারা কি করলেন? পালামাউ জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চললেন। এই পালামাউ জঙ্গলে লোক চলাচল অনেক কম, গাড়ি তো একবারেই নেই। আর খয়ের গাছ ছিল, সেই গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আর লেখক বলছেন যে সেখানে এমন কোনো জন্তু জানোয়ার ছিল না যে এই অঞ্চলে, এই জঙ্গলে দেখা যায়। অর্থাৎ সমস্ত জন্তু জানোয়ার সেই জঙ্গলে, অর্থাৎ পালামাউ জঙ্গলে ছিল। বাঘ ছিল, হরিণ ছিল, নীলগাই তো ছিলই। এবং যখন রাত্রে ক্লান্ত হয়ে তারা একটা ইন্সপেকশন বাংলোতে গিয়ে উঠলেন, দেখা গেল যে সেখানে কেউ নেই, চৌকিদার সন্ধ্যেবেলায় পালিয়ে গেছে। তখন তারা সেই বাংলো দখল করতে তাদের বেগ পেতে হয়নি, মানে সহজেই সেই বাংলো তারা পেয়ে গিয়েছিলেন। এবং তাদের সঙ্গে ছিলেন অ্যাসিটিলিন আলো। সেই আলো জ্বালিয়ে তারা ঘরটাকে পরিষ্কার করলেন এবং তাদের সঙ্গে যে খাবার দাবার ছিল তাই খেয়ে নিয়ে তারা শুয়ে পড়লেন। ঘরের সামনে যে উঠোন ছিল, গভীর রাত্রে সেখানে এক ব্যাঘ্র মহাশয় আমাদের সঙ্গে আলাপ করতে এসেছিলেন। আমরা দরজা ও জানালা একটু মজবুত করে আটকে 4 জন চারিদিকে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকলাম। বাঘ বাড়িটা প্রদক্ষিণ করল, কখনো কখনো দেয়ালের ওপারে জানোয়ার, এপারে আমরা। জানলার মধ্যে কোথাও ফাঁক খুঁজছিল বোধহয়, আঁচড়ের শব্দে তাই মনে হলো। একটু জোরে ধাক্কা মারলেই জানালার খিলশুদ্ধ উড়ে যেত। সৌভাগ্যক্রমে বাঘের সেরকম মতিগতি ছিল না। তবু একবার জানালার কাছে বাঘ আসা মাত্র অশোক 0.45 পিস্তল থেকে একটা গুলি ছুঁড়ল। কি সাংঘাতিক আওয়াজ! বাঘের কানে তালা লাগবার মতো শব্দ। তাহলে চিন্তা করো, তারা যখন ঘরে শুয়ে পড়েছে গভীর রাত্রে, ঘরের সামনে যে উঠোন ছিল সেই উঠোনে বাঘ এসেছিল। বাঘটা কি করেছিল? যে ঘরের চারদিকে ঘুরছিল। বক্তারা জেগে গিয়ে 4 জনই 4টি পিস্তল নিয়ে প্রস্তুত ছিলেন যে কোনো মুহূর্তে আক্রমণ করলে সে কোনো মুহূর্তেই তারা যাতে বন্দুক ছুটতে পারে। যাই হোক, বাঘ খুব বেশি ঝামেলা করেনি, শুধু একবার জানালার কাছে এসেছিল। তখন অশোকবাবু 0.45 পিস্তল থেকে গুলি ছুঁড়েছিলেন। সেই আওয়াজ সাংঘাতিক আওয়াজ। যাই হোক, তারপরে বাঘের কানে তালা লাগবার মতো শব্দ। বাকি রাতটুকু আর আমাদের জ্বালাতন না করে বাঘ উঠোন দিয়ে জঙ্গলের দিকে চলে গেল। সেই বন্দুকের আওয়াজে বাঘ কী করলো? উঠোন দিয়ে জঙ্গলের দিকে চলে গেল। চাঁদনি রাতের আলোতে দেখলাম বাঘের পুরুষ্টু দেহটা
চাঁদনি রাতে বক্তা বাঘের পুরুষ্টু দেহটা দেখতে পেলেন। আওয়াজে ভয় পেয়ে সেখান থেকে সরে পড়া স্নেহ মনে করেছিল, তবু আমাদের কারো ঘুম হলো না। ভোরবেলায় চৌকিদার এসে হাজির। প্রথমেই জিজ্ঞাসা করলো বাঘটার গুলি লেগেছে কি না। আমরা ভয় পাওয়ার জন্য আওয়াজ করেছিলাম শুনে বলল, বাঘটা নাকি রোজ রাতে বাংলোয় বেড়াতে আসে। দিনের বেলায় যখন সে দেখেছে তার কাছে তখন সম্বল মাত্র একটা লাঠি। মানুষ খেকো নয় বোধ হয়, খাবারের খোঁজেই টহল দিয়ে যায়। তাহলে ভোরবেলা বাঘটা গুলির আওয়াজে চলে গিয়েছিল, সেই গুলির আওয়াজে চলে যাওয়ার বক্তা বলছেন যে গুলির আওয়াজ পেয়ে সে ভয় পেয়েই হয়তো সরে পড়েছে। তবু বক্তাদের ঘুম হলো না ভয়েতে। ভোরবেলায় চৌকিদার এসে হাজির। সে বলল যে বাঘটা নাকি প্রতিদিনই আসে। তার গুলি লাগেনি তো, জিজ্ঞাসা করলো। দিনের বেলাও সে এসেছে। এরপরে তবে মানুষ খেকো নয় এ কথাও চৌকিদার বলেছিলেন। সে কিসের জন্য বাঘটা এসেছিল না খাবারের খোঁজেই টহল দিয়ে যায়। আমরা চা খেয়ে রওনা হলাম জঙ্গলের পথ ধরে, যতক্ষণ না আবার জিটি রোডে এসে পড়লাম। বিহারের চওড়া রাস্তার দুপাশে ধান ও গম কাটা তখন হয়ে গিয়েছে। এই সময় কি পরিমাণ ব্ল্যাক বাঘ ও স্পটেড ডিয়ার দলে দলে দুধারে দেখা যেত। আজকের দিনে তা গল্প গাথা বলে মনে হবে। সারস পাখিরা মাঠের উপর খাবার খুঁজে খেত। এক একটা গাছ ভর্তি ফ্লেমিঙ্গো, কখনো কখনো হিরন পাখিও দেখা যেত। সারাটা রাস্তা জুড়ে অগণিত ঘুঘু দেখা যেত। তার কারণ গরুর গাড়ি ভর্তি চাল ডাল গম নিয়ে যাওয়ার সময় ফুটো থলে দিয়ে বাইরে কিছু পড়তো। তাহলে দেখো সেই সময় জঙ্গলের রাস্তা দিয়ে তারা আবার রওনা হয়েছিলেন চাটা খেয়ে। যেতে যেতে তারা দেখেছিলেন যে বিহারের চওড়া রাস্তার দুপাশে ধান ও গম কাটা হয়ে গিয়েছিল। আর এই সময়টায় ব্ল্যাক হরিণ, স্পটেড ডিয়ার ইত্যাদি দুধারেই দেখা যেত। এসব শুনলে মনে হবে যে গল্পগাথা, আসলে তা নয়, সত্যি সত্যি দেখা যেত। আর কি হচ্ছে, সারস পাখিদেরও দেখা যেত, তারা খাবার খুঁজে খেত। আর এক একটা গাছে ফ্লেমিঙ্গো দেখা যেত। আর সারাটা রাস্তা জুড়ে ছিল অগণিত ঘুঘু। কেন না এখান দিয়ে গরুর গাড়ি যেত, তারা সেই গরুর গাড়ির বস্তা ফুটো করে চাল ডাল গম যদি পড়ে যেত সেগুলো খেত। এরকম পশু পাখি সারা জিটি রোডে দেখতাম। উত্তরপ্রদেশে ময়ূর দেখেছি যেখানে সেখানে, কেউ তাদের মারত না, এত সুন্দর জীব বলে। আখের ক্ষেতের আশপাশে মস্ত বড় নীলগাই ও ময়ূর হরিণও অনেক দেখেছি। তাহলে এরকম পশু পাখি জিটি রোডের ধারে বক্তারা দেখেছেন। যেমন উত্তরপ্রদেশে ময়ূর দেখা যায়, এদেরও দেখা যেত। এদের মারা হতো না কেন, এরা এই সব জীবগুলো খুব সুন্দর। আর আখের ক্ষেতের পাশে মস্ত বড় নীলগাই ময়ূর ও হরিণও অনেক দেখেছেন বলে বক্তা জানাচ্ছেন। এই ছিল তোমাদের পাঠ্য দু চাকার দুনিয়া। দু চাকার দুনিয়া লিখেছেন বিমল মুখার্জি। তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো।